খুব যত্ন করে নিজের স্বামীর জন্য খাবার বানাচ্ছিল সোরা। রান্নাঘর থেকে তার স্বামীর সাথে কথাও বলছিল সে। হঠাৎ কথা বলতে বলতে তার স্বামী কেমন চুপ করে যায়। বহুবার ডাকার পরেও যখন সে সাড়া দেয় না, শুধু একটা হুঙ্কার শুনতে পায় সে। ঠিক তখন সোরা ব্যাপারটা কি হয়েছে সেটা দেখতে এসে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে ঠিক যেই জায়গায় তার স্বামী বসেছিল সেইখানে এখন বসে আছে একটা অদ্ভুত বিশ্রী চেহারার একটা মানুষ। মানুষটার চেহারা এতটাই বীভৎস যে তাকে দেখে সোরা ভয় চিৎকার করতেও ভুলে যায়। তার হাতে থাকা খুন্তিটা মাটিতে পড়ে যায় আর মানুষটা সোরার দিকে হিংস্রভাবে তাকিয়ে থেকে বলে, আমার খুব খিদে পেয়েছে। হোয়ার ইজ মাই ফুড? যদি সময় মতন খাবার না দিতে পারো তাহলে তোমাকেই আমি খেয়ে নেব। দেখবে, হ্যাঁ দেখবে। কথা বলতে বলতে লোকটা সোরার একদম কাছে চলে আসে আর তার হিংস্র ধারালো নখ দিয়ে একটা মোক্ষম আঁচড় কাটে সোরার হাতে। চুয়ে চুয়ে রক্ত পড়তে থাকে সেই ক্ষতস্থান থেকে, আর হিংস্র লোকটা সেই রক্ত চেটে চেটে খেতে থাকে একটা হিংস্র জন্তুর মতো। কিন্তু এই মানুষটা এলো কোথা থেকে, আর তার স্বামী বা কোথায়? সৃষ্টি থেকেই ধ্বংস হয় আর ধ্বংস থেকেই সৃষ্টি। আজ আপনাদের শোনাবো জাপানের সেই দেবীর কথা যিনি শপথ নিয়েছিলেন তিনি প্রতিদিন পৃথিবীতে 1000 জন করে মানুষ মারবেন। নমস্কার, আমি মিডনাইট স্টোরিজ থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখিকা কনক বসুর কলমে ইজা নামির ক্ষোভ। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ, মৈনাক এবং অর্পিতা। শুরু হচ্ছে লেখিকা কনক বসুর কলমে জাপানের এক ভয়ঙ্কর দেবীর উপকথা ইজা নামির ক্ষোভ। গ্রিক আর রোমান উপকথার প্রাচুর্যে অন্যান্য উপকথা প্রায় চাপা পড়ে যায়। একটু বিস্তৃত চোখে তাকালে খুঁজে পাওয়া যায় মিশর, ব্যাবিলন, স্ক্যান্ডিনেভিয়া কিংবা ভারতের নাম। পুরাণ পাঠের জলসায় জাপানের নাম সচরাচর ওঠে না, অথচ ঐতিহ্য কিংবা ধর্মচর্চায় তাদের দৃষ্টিভঙ্গিতে কম বৈচিত্র্য প্রমাণিত হয়নি। জাপানি দেবদেবীরা মূলত উঠে এসেছেন স্থানীয় লোককথা থেকে। প্রাধান্য বিস্তারকারী শিন্টো ধর্মের সূত্র খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী পর্যন্ত ছড়িয়ে আছে। পরবর্তীতে বৌদ্ধ এবং হিন্দু ধর্মেরও প্রভাব পড়েছে বেশ ভালো মতোই। 8ম শতকের দিকে প্রথম সংকলন শুরু হয় জাপানি উপকথার, তাও আবার অনেকটা ইতিহাস হিসেবে। অধিকাংশ বিবরণী বিবৃত কোজিকি এবং নিহন শোকি নামক গ্রন্থে। বই দুইটি রচনায় বাদ পড়ে যাওয়া প্রচলিত লোককথাগুলো সংকলিত হয় 9ম শতাব্দীর কোগোসই পুস্তকে। শিন্টো ধর্মের অধিকাংশ মন্দিরে আলোচিত হতো সেসব দেবতাদের কীর্তি কথা, জমিনে বিচরকারী আত্মা এবং অলৌকিক শক্তি, জাপানি সংস্কৃতিতে পরিচিত কামি নামে। পরবর্তীতে দেবতা এবং দেবী চরিত্রের বিকাশে এই কামি ধারণার প্রভাব বিদ্যমান। অন্যান্য সংস্কৃতির উপকথার মতো জাপানি সৃষ্টিতত্ত্ব বেশ চমকপ্রদ। সৃষ্টির আদিতে কিছুই ছিল না, শূন্য থেকেই অস্তিত্ব লাভ করল স্বর্গ এবং পৃথিবী। গোড়ার দিকে অবশ্য কেবল স্বর্গই বসবাসের যোগ্য ছিল, পৃথিবী তখনও বিরাট। আদিম দেবতারা তাদের আশীর্বাদ সমেত পৃথিবীতে প্রেরণ করলেন ইজানামি এবং ইজানাগিকে।
দৈব শক্তির অধিকারী দুই ভাই বোন। তারাই উত্তাল সমুদ্রে ভারসাম্য আনে, আকাশের নিচে বিশৃঙ্খলা দূর করে স্থাপন করেন নতুন যুগের। স্বর্গের খুঁটিতে দাঁড়িয়েই সমুদ্র মন্থন করলেন। জন্ম নিল প্রথম দ্বীপ, জাপান। পরবর্তীতে দুইজন বিয়েতে আবদ্ধ হন। ইজানামি এবং ইজানাগির মাধ্যমেই জন্ম নেন দেবতা ইবিসু। পরবর্তীতে অনেক দেবতাই আগমন করেন তাদের থেকে। জন্ম নেয় জাপানের প্রধান 8টি দ্বীপ এবং 800 জন কামি। সবশেষে আগুন দেবতা কাগুতসুচিকে জন্মদানের সময় যন্ত্রণায় মৃত্যুবরণ করেন ইজানামি। নিয়ে যাওয়া হয় পাতালে, মৃত্যুপুরীতে। দীর্ঘদিনের সঙ্গিনীর বিরহে ইজানাগি নিজেও রওনা হন সেই পথে। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়? অনন্তকালের জন্য পাতালের সাথে আটকে গেছেন ইজানামি। শরীর ও কর্মকাণ্ডে বিভৎসতার চিহ্ন। আতঙ্কে ফিরে আসেন ইজানাগি। টের পান এক সময়ের প্রিয়তমা স্ত্রী একবার পৃথিবীতে আসতে পারলে সব তছনছ করে দেবে। বন্ধ করে দেন পাতালের দরজা। নিযুক্ত করেন দানব প্রহরী। রাগান্বিত ইজানামি প্রতিজ্ঞা করেন প্রতিদিন জগতের 1000 মানুষকে হত্যা করা হবে। ইজানাগি হাল ছাড়ার পাত্র নয়। শক্তভাবে জবাবে বললেন যে তাহলে পৃথিবীতে প্রতিদিন জন্ম নেবে 1500 মানুষ। এইভাবে জগৎ হয়ে উঠবে জনবহুল। অপবিত্র পাতাল থেকে ফিরে এসে পবিত্রতা অর্জনের জন্য স্নান করেন ইজানাগি। বাম চোখ ধোয়ার সময় জন্ম নেন সূর্যদেবী আমাতেরাসু। ডান চোখ ধোয়ার সময় চন্দ্রদেবতা সুকুওমি এবং নাক থেকে ঝড়ের দেবতা সুসানু। সেই পরিশুদ্ধি অর্জন বা হারাই শিন্টো ধর্মের অন্যতম প্রধান আচার হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে। পরিগণিত হয় সকল প্রকার পাপ আর অনিষ্ট থেকে নিজেকে বের করে আনার উপায় হিসেবে। আচ্ছা, এত সহজে কি মানুষের পাপ খণ্ডন করা যায়? মানুষের মনের মধ্যেই বাস করে শুভ এবং অশুভ। সাধারণ মানুষের মধ্যে শুভ অশুভের ভারসাম্য থাকে বলেই সে সমাজে টিকে থাকতে পারে। যদি সেই ভারসাম্য লঙ্ঘন করা হয় এবং অশুভের জোর বেড়ে যায়, তখন সেই মানুষটি পরিণত হয় শয়তান হিসেবে। এখন এই পরিবর্তিত মানুষ যদি তার জীবিত জীবনে প্রচুর নিষ্ঠুর অপরাধের চিহ্ন রেখে যায়, তাহলে সেই কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হয়। এটাই হয়তো বিধাতার নিয়ম। তবে শুভ শক্তির জয় হয় সর্বদাই। তাই হয়তো ইজানামির কুপ্রভাব থাকা সত্ত্বেও ইজানাগি সৃষ্টি করতে সক্ষম হয়, নতুনের পথে হাঁটতে পারে। এই হেন লড়াই চিরকালের পরিচিত। কিন্তু বর্তমান যুগেও এই লড়াইয়ের ফল একই থাকে কিনা সেটাই বিবেচ্য। নবদম্পতি সোরা আর হারুটো একটা নির্জন এবং মনোরম স্থানে এসেছে তাদের মধুচন্দ্রিমা উদযাপন করতে। যদিও তাদের বিয়ের বয়স 3 মাস অতিক্রম করে গিয়েছে, কিন্তু হারুটোর কাজের চাপে এবং সময়ের অভাবে ঘুরতে আসার হয়ে ওঠেনি। এদিকে নতুন স্ত্রী এই কারণে অভিমান করে বসে আছে। অগত্যা হারুটো একটা উপায় বের করে তার স্ত্রীর মনোভঞ্জন করার। হারুটোর একটা পৈতৃক বাড়ি রয়েছে শহরতলিতে। জায়গাটা একটু নির্জন, তবে বেশ মনোরম। ছোটবেলায় ছুটির সময় সপরিবারে এই বাড়িতে চলে আসতো হারুটোর পরিবার। ছোটবেলার স্মৃতি বিজড়িত এই বাড়িটা তাই হারুটোর ভীষণ প্রিয়। তার বিশ্বাস তার স্ত্রী সোরারও বাড়িটা ভালোই লাগবে। সেই বাড়িতে ঘুরতে গেলে
অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, যেমন বাড়িটার একটু রক্ষণাবেক্ষণ, আবার বাড়ি বসে অনলাইনে অফিসের কাজও সামলে নেওয়া যাবে, আবার ঘরোয়া নির্জন স্থানে স্ত্রীর সাথে একান্তে কিছুটা সময়ও কাটানো যাবে। নবদম্পতির জন্য এর থেকে আদর্শ স্থান আর অন্য কোথাও হবে না। তবে অসুবিধা একটাই, বাড়িটাতে একটা কেয়ারটেকার রাখা হয়েছে। সে আর তার স্ত্রী বাড়িঘর পরিষ্কার করে দেবে, দোকান বাজারও করে দেবে, তবে তারা রান্না করবে না। আসলে এই বাড়িটাকে নিয়ে তাদের মনে একটা অকারণ ভয় রয়েছে যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে, মানে ভৌতিক কিছু। তাই বাড়ির মধ্যে তারা কেউ প্রবেশ করবে না। হারুটো তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছে এর আগে, কিন্তু কোনো ফল হয়নি। তারা তাদের বিশ্বাসে অটুট থেকেছে। অগত্যা তাদের বিশ্বাসে হস্তক্ষেপ করা ছেড়ে দিয়েছে হারুটো। যাই হোক, ভেবেচিন্তে হারুটো ওই বাড়িতে যাওয়ার কথা বলে সোরাকে। আচ্ছা শোনো না, ভাবছি আমাদের যে বাগান বাড়িটা রয়েছে না, ওই বাড়িতে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তুমি বিশ্বাস করো, এমন মনোরম জায়গায় তুমি আগে কোনো দিন যাওনি। বাড়িটা সত্যি খুব সুন্দর। কি বলো, যাবে তো সেখানে? সোরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কোথাও যখন যাওয়াই হচ্ছে না, তখন ওখানেই যাই। হারুটো হেসে উত্তর দেয়, রাগ করো না প্লিজ, আমার সত্যি একদম সময় নেই শোনা, বাট বিলিভ মি, তোমার জায়গাটা খুব ভালো লাগবে। কিছুক্ষণ চুপ করে থেকে হারুটো একটু ইতস্তত করে বলে, কিন্তু একটা সমস্যা রয়েছে। সোরা এবার একটু বিরক্ত হয়ে বলে, আবার কি সমস্যা? প্লিজ এটা বলো না যে আমরা একদিনের জন্য যাচ্ছি এবং পরের দিন আমাদের ফিরে আসতে হবে। হারুটো একটু হেসে বলে, আরে না না, আমি কি সেটা বললাম নাকি? আসলে সমস্যা হচ্ছে ওখানে রান্নার লোক পাওয়া যায় না, আর সেক্ষেত্রে আমাদেরকেই রান্না করে নিতে হবে। মানে আমি তোমাকে অবশ্যই হেল্প করব। এই প্লিজ রাগ করো না কিন্তু। যেখানে বরের কাজের চাপের জন্য কোথাও যাওয়াই হচ্ছে না, সেখানে রান্না করতে হবে বলে না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে মনে মনে যে একটু বিরক্ত হলো না সোরা, সেটা নয়। আসলে মধুচন্দ্রিমা নিয়ে প্রায় প্রত্যেকটি মেয়ের মনেই অনেকটা কল্পনা থাকে। সেখানে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য জায়গায় যাওয়াই হচ্ছে না, তার উপর কোনো স্পা নেই, ম্যাসাজ নেই। সেখানেও প্রতিদিন হেসেল ঠেলতে হবে তাকে। আর মুখে হারুটো যাই বলুক না কেন, কোনো মতেই সে তাকে সাহায্য করতে পারবে না, এটা তার ভালোই জানা আছে। আইটি সেক্টরে বেশ উচ্চ পদে কাজ করে হারুটো। প্রায় গোটা অফিসের দায়িত্ব এখন তার কাঁধে। তাই ইচ্ছে থাকলেও সে কোনো মতে তার স্ত্রীকে সাহায্য করতে পারে না। যাই হোক, অনেক আলোচনা, মান অভিমান সামলে শেষমেশ তাদের যাওয়া ঠিক হয় হারুটোর সেই পুরনো বাড়িতে। পরের দিন কিছু শুকনো খাবার আর জামা কাপড় গুছিয়ে রওনা দেয় তারা সেই বাড়ির উদ্দেশ্যে। ঠিক যখন হয়েছেই তখন আর দেরি করে লাভ নেই। ফোনে কেয়ারটেকারকে বাড়িঘর পরিষ্কার করার কথা রাতে জানিয়ে দিলেও সে যে রাতের অন্ধকারে সেই বাড়িতে ঢুকবে না, সেটা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত থাকে হারুটো। সোরার কান এড়িয়ে সে কেয়ারটেকারকে বলে রাখে অন্তত তাদের যাওয়ার আগে যেন সে সম্পূর্ণ ব্যবস্থা করে রাখে। আসলে এমনিতেই অনেক ঝগড়া ঝঞ্ঝাট করার পর তাদের এই বেড়াতে যাওয়া স্থির হয়েছে। এই অবস্থায় যদি সোরা ভূতের গল্প শোনে তাহলে আর রেহাই নেই। বরং এইসব আজগুবি গল্প সে যত না জানে ততই মঙ্গল। সেখানে গিয়ে পৌঁছলে সেখানকার জায়গার গুণে তার এমনিই ভালো লেগে যাবে। গাড়ি থেকে বাড়ির সামনের পটিকোতে পা রাখতেই একটা শিহরণ খেলে যায় হারুটোর সারা শরীরে। প্রত্যেকবার এই জায়গায় এলেই তার এমনটা হয়। তবে এবার ভালো লাগার আবেশে যে সোরাও বুঁদ হয়ে রয়েছে সেটাও বুঝতে পারে হারুটো। অবাক হয়ে চতুর্দিক খুব ভালো করে দেখতে থাকে সে।
এত বড় বাড়ি, যার প্রত্যেকটি কোণায় প্রাচুর্যে পরিপূর্ণ, সৌন্দর্যে পরিপূর্ণ, যেন হাঁ করে দেখতে থাকে সোরা। বাড়িটা যে অনেক পুরনো সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু এই ধরনের পুরনো বাড়ির আনাচে কানাচে রহস্যের এক ধরনের অজানা সৌন্দর্য ছড়িয়ে থাকে। কথাটা ভেবেই একটা শিহরণ জাগে সোরার। তাছাড়া সোরার সবচেয়ে ভালো লেগেছে বাড়িটার এক পাশে একটা ছোট্ট পুল রয়েছে। পুলটার পাশে একটা সবুজে ঢাকা পাহাড় জায়গাটার সৌন্দর্য আরও কয়েক গুণ যেন বাড়িয়ে দিয়েছে। পুলটার কাছেই একটা নাম না জানা সুন্দর গাছের ডালে একটা সাদা দড়ির দোলনা ঝুলানো রয়েছে। সোরা আর নিজেকে সামলে রাখতে পারে না, দৌড়ে গিয়ে দোলনাতে উঠে বসে সোরা। স্ত্রীর ছেলে মানুষই দেখে হেসে ওঠে হারুটো। সত্যি, মানুষের মনের মধ্যে ছেলে মানুষই সব সময় থাকে, সময় মতো সেটা বেরিয়েও আসে। এই মেয়ে কিছুক্ষণ আগে অবধিও মুখ গোমড়া করে চুপ করে গাড়িতে বসেছিল। তার মনের মতো জায়গায় আসা হচ্ছে না বলে খুব রেগে গিয়েছিল। আর এখন এই মেয়েটাই ছেলে মানুষের মতো হই হই করে দোলনা নিয়ে মেতে আছে। হারুটোকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সোরা। ভালোবাসার একটা চুম্বন এঁকে দেয় হারুটোর গালে। তারপর ধীরে ধীরে কানে কানে সোরা বলে ওঠে, I love this place and I love you. হারুটো বুঝতে পারে সোরার মনে আর কোনো রাগ, দুঃখ, অভিযোগ নেই তাদের মধুচন্দ্রিমা নিয়ে। আসলে জায়গাটা সত্যিই ভারী সুন্দর। এখন এই কেয়ারটেকারের কাছে আজগুবি ভৌতিক কোনো গল্প সোরার কান অবধি না পৌঁছলেই হলো। হারুটো তার স্ত্রীকে জড়িয়ে ধরে আলগা আদর করে বলে, আমি জানতাম তো তোমার ভালো লাগবে। আর রাগ নেই তো তোমার? তাহলে চলো আমরা আমাদের ভালোবাসার মুহূর্তগুলো একান্তে খুব ভালো করে কাটাই। ভালোবাসায় গদগদ হয়ে সোরা ঝাঁপিয়ে পড়ে হারুটোর গায়ের ওপর। তারপর খিলখিলিয়ে হেসে বলে, একদম কোনো অভিমান নেই আমার। তাদের কথোপকথনের মাঝেই কেয়ারটেকার রন এসে হাজির হলো তাদের সামনে। সে হারুটোর কাছে এসে একটা অভিবাদন জানিয়ে বলল, আমি সাকিকে ডেকে যতটা সম্ভব বাড়িঘর পরিষ্কার করে রেখেছি, কিন্তু বুঝতেই পারছেন এখানে এই বাড়ির ভেতরে তেমন কেউ ঢুকতে সাহস পায় না। প্রাণের ভয় তো সকলেরই আছে। কথাগুলো রন এত তাড়াতাড়ি বলল যে ওকে আটকানোর আগেই সব কথা গড়গড় করে বলে ফেলল সে। এই ভয়টাই হারুটো করছিল। সে পরিস্থিতি সামলানোর আগেই সোরা বলে উঠল, কেন কেউ এই বাড়ির ভেতরে যায় না কেন? আর প্রাণের ভয় বা কিসের? হারুটোর মনেই হয়েছিল এমন প্রশ্নই করবে সোরা, তাই সে খুব স্বাভাবিক গলায় হালকা চালে বলে, আরে যত সব আজগুবি বিশ্বাস এদের। পুরনো বাড়ি ফাঁকা পড়ে থাকলে এদের মনে হয় এটা ভূতের বাড়ি। আরে আমি আর আমার পরিবার তো ছোটবেলা থেকে এই বাড়িতে আসি। যদি ভুতুরে কিছু থাকেই তাহলে আমাদের কখনো কেন ক্ষতি হয়নি? যত সব বাজে ভুলভাল গাল গল্প। তার কথার মাঝখানেই খুব সতর্ক হয়ে রন বলে, কিন্তু আমরা যারা সব সময় এই বাড়ির কাছেই থাকি আমরা টের পাই যে। রনকে আর কথা বলতে না দিয়ে তাকে প্রায় থামিয়ে দিয়ে হারুটো বলে ওঠে, বেশ, তোমার বিশ্বাস তোমার কাছেই থাক, আমরা বরং ভেতরে ঢুকি। যতই হোক হারুটো এই বাড়ির মালিক, তার কথার ওপর কি আর কথা বলা যায়? তাই মাথা নিচু করে সরে দাঁড়ায় রন। তবে একটা অস্বস্তি সে সোরার মনে ঢুকিয়ে দিতে সক্ষম হয়। সে তখনকার মতো তার স্বামীর সাথে বাড়ির ভেতরে চলে গেলেও পরে রনের থেকে এই বাড়ির সম্পর্কে সে ঠিক কী বলতে চাইছিল সেটা শুনে নেবে, এটাই ঠিক করে নেয়। তবে কিছুক্ষণ আগে তার এই বাড়ি নিয়ে থাকা উৎসাহতে একটু সন্দেহ আর অজানা ভয় মিশে গেল যেন। বাড়ির মধ্যে ঢুকতেই সোরা বুঝতে পারে যে বাড়িটা খুব দায়সারাভাবে পরিষ্কার করা হয়েছে। এখনও এধারে ওধারে
ধুলোবালির চিহ্ন সুস্পষ্ট। তবে সেইটুকু মলিনতা ছাপিয়েও বাড়ির নিজের সৌন্দর্য এবং আভিজাত্য ফুটে বেরিয়েছে খুব স্পষ্টভাবেই। একসময় যে এই বাড়ির রূপ আর জৌলুস ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রকাণ্ড প্রাসাদ সমান বাড়ির মধ্যে ঢুকে একদমই হারিয়ে যায় সোরা। মনের মধ্যে একটা সুপ্ত ভালো লাগাও জন্মায়। এই এত বাড়ির মালিকানা এখন তাদের হাতে। সে ইচ্ছে মতো এই বাড়ির আনাচে কানাচে ঘুরতে পারবে, ইচ্ছে মতো এই বাড়িটিকে মনের মতন সাজাতে পারবে। কথাগুলো ভাবতেই কিছুক্ষণ আগেই সৃষ্টি হওয়া ভয়ের রেশ খুব সহজেই মুছে ফেলে সোরা। আর চোখে নিজের স্বামীকে একবার দেখে নিয়ে সে মনে মনে বলে, এই মানুষটি যখন পাশে রয়েছে তখন অযথা ভয় পেয়ে কি লাভ? তাছাড়া অন্য কাউকে বিশ্বাস করবার চেয়ে নিজের মানুষকেই বিশ্বাস করা অনেক ভালো। সোরা আর কিছু না ভেবে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির চারদিক ঘুরতে শুরু করলো। হলঘরের ঠিক মাঝখান থেকে একটা প্যাঁচানো সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে। সেটা বেয়েই ওপরে উঠে দোতলার প্রাচুর্য দেখে আরও মুগ্ধ হয়ে গেল সোরা। অনর্গল বকবক করতে করতে সে হারুটুকে বলতে লাগলো যে কোন পর্দা সে বদলাবে, কোন আসবাব সে কোন জায়গায় রাখবে, ঘরের কোন জায়গায় সাজ সরঞ্জাম সে একই থাকবে। একসময় সোরা খেয়াল করে যে হারুটো তার কথার কোনো উত্তর দিচ্ছে না। পেছন ফিরে সে দেখতে পায় হারুটো সেখানে নেই। হঠাৎ বুকের মধ্যে একটা ভয়ের শিহরণ থেমে যায় সোরার মনের মধ্যে। এই এত বড় প্রাসাদ সমান বাড়ির একটা জায়গায় সে সম্পূর্ণ একা দাঁড়িয়ে রয়েছে। সেখানে সামান্য একটু বাতাসের তারতম্য সৃষ্টি করেছে রহস্যের মায়াজাল। হঠাৎ খোলা জানলা থেকে একটা দমকা হাওয়া এসে কাচের ঝাড়বাতিতে একটু ঝনঝন শব্দ তুলে আরও চমকে দেয় তাকে। সে তাড়াতাড়ি চিৎকার করতে করতে নিচে নেমে যায়। হাঁফাতে হাঁফাতে সে বলে, হারুটো, হারুটো, কোথায় তুমি? আমাকে একা রেখে চলে গেলে কেন? তার চিৎকার শুনে কেয়ারটেকার রনও ছুটে আসে তখনই। আর হারুটো একতলার একটা ঘর থেকে বেরিয়ে আসে। সে সোরাকে আগলে ধরে জিজ্ঞেস করে, কি হলো? কি হয়েছে তোমার? আমি তো এই ঘরে ঢুকে ল্যাপটপটা চার্জ দিচ্ছিলাম। সোরা কিছু বলার আগেই রন খুব শান্ত গলায় বলে ওঠে, আপনি একা একা এই বাড়ির কোথাও যাবেন না। বাড়িটা ভালো নয়, আমি বলেছিলাম আগেই। রনকে একটা ধমক দিয়ে হারুটো তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, আরে ওর কথায় তুমি আমল দিও না তো। সারাক্ষণ কল্পনার জগতে থাকে এরা। কিন্তু তুমি ভয় পেলে কেন? কি হয়েছে? সোরা খুব সন্তর্পণে চারিদিক ভালো করে একবার দেখে নেয়, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু তার নজরে পড়ে না। এখন নিজের আচরণে নিজেই একটু লজ্জা পেয়ে যায় সে। মনে হয় হয়তো সত্যিই তেমন কোনো দমকা হাওয়া সেখানে আসেইনি, সবটাই তার কল্পনা। আসলে এত পুরনো আর এত বড় বাড়িতে সে আগে কখনো আসেনি, তাই এমনটা হয়েছে হয়তো। সে নিজেকে একটু সামলে নিয়ে বলে, না, মানে আসলে আমি কথা বলতে বলতে লক্ষ্য করলাম তুমি আমার সাথে নেই, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিছু হয়নি তেমন। হারুটো মুচকি হেসে বলে, আমি শুধু নিচে নেমে এসেই ঘরে এসেছিলাম, আর কিছুই না। আমি তো সবসময় তোমার সাথেই আছি। রনকে বিদায় দিয়ে তারা আবার ভালোবাসার গভীরে হারিয়ে যেতে থাকে। তবে একটা অজানা ভয় অথবা আশঙ্কা কেমন যেন কাঁটার মতো বিঁধে থাকে সোরার মনের মধ্যে। হারুটোকে লুকিয়ে হলেও একবার তাকে রনের সাথে কথা বলতেই হবে। তাকে জানতে হবে কেন রন বারবার বাড়িটাকে খারাপ বলছে, কেন তাকে সাবধানে থাকতে বলছে ও। তারপর থেকে 3টে দিন কেটে গিয়েছে
খুব স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবেই। মনের আনন্দে বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়েছে সোরা। শপিং করে এনেছে অনেক কিছু নিজের পছন্দ অনুযায়ী। নতুন কার্পেট, নতুন পর্দার কাপড়, নতুন আসবাব, নতুন ফ্লাওয়ার ভাস, এইসব দিয়ে পুরনো বাড়িটা একদম নতুন মোড়কে সাজিয়ে তুলেছে সোরা। এর জন্য বেশ কিছুটা টাকা খরচ করতে হয়েছে হারুটোকে, কিন্তু স্ত্রীকে খুশি করতে এটুকু খরচ তাকে মেনে নিতেই হবে। তাছাড়া এমন সাজ সরঞ্জাম যে তার নিজেরও বেশ ভালো লাগছে, এটাও ঠিক। স্বপ্ন দিয়ে বেশ সুন্দর দিন কাটছিল তাদের। প্রায় সম্পূর্ণ বাড়িটাই নতুনভাবে সাজিয়ে ফেলেছিল সোরা, শুধু বাড়ির দক্ষিণ দিকের একটা ঘর ছাড়া। সেই ঘরটা সবসময় তালাবন্ধ দেখে এসেছে সে। নানান কাজের ব্যস্ততায় এই নিয়ে প্রশ্ন করার কথাও মনে আসেনি সোরার। তবে এখন যখন প্রায় সমস্ত বাড়িটাই নতুনভাবে সাজিয়ে ফেলেছে সে, তখন ওই ঘরটার কথা মনে পড়ছে তার। সোরা লক্ষ্য করে দেখেছে যে যেই চাবির গোছাটা রন তার হাতে দিয়েছিল তাতে আর কোনো অব্যবহৃত চাবি নেই। সুতরাং এই ঘরের চাবি নিশ্চয়ই অন্য কোথাও রয়েছে। কথাটা মনে হতেই সে হারুটুর কাছে গিয়ে বলে, আচ্ছা, ওই দক্ষিণ দিকের যে ঘরটা সারাক্ষণ বন্ধ থাকে তার চাবিটা কি তোমার কাছে আছে? ওই ঘরটা ছাড়া আমার প্রায় সব ঘরই গোছানো হয়ে গিয়েছে, যদি থাকে একটু দাও না প্লিজ। হারুটো তখন ল্যাপটপে বসে তার অফিসের একটি জরুরি কাজ করছিল। সোরার কথা শুনে একটু চমকে উঠে সে। কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সম্ভবত সামলে নিয়ে সে উত্তর দেয়, হ্যাঁ, মানে একটা ঘর থাকুক না একটু পুরনো স্মৃতি নিয়ে, ওই ঘরটাকে ওর মতন ছেড়ে দাও। তুমি বাকি ঘরগুলোকে তোমার মনের মতন করে সাজাও। তাছাড়া ও চাবি আমার কাছে নেই। এত সহজে হার মানার পাত্রী সোরা নয়। তাই সে এক প্রকার অবজ্ঞা ভরে হারুটোকে বলে, তাহলে নিশ্চয়ই রনের কাছে রয়েছে ওই ঘরের চাবি, আমি না হয় ওর কাছ থেকেই নিয়ে নিচ্ছি। সোরা কথাটা বলেই পেছন ঘুরতেই একটা শক্ত হাতের বাঁধন সে টের পায় তার কাঁধের উপর। হারুটো সাধারণত বেশ নরম স্বভাবের একজন মানুষ। টুকটাক ঝগড়া তো সব দম্পতিদের মধ্যেই হয়, কিন্তু আজ হারুটো এত শক্তভাবে, বলা ভালো বেশ জোর করেই যেন সোরাকে তার কাজ করতে বাধা দিচ্ছে। হঠাৎ একটু ঘাবড়ে যায় সোরা। ধীরে ধীরে হারুটোর দিকে মুখ ফেরাতেই তার চেহারা দেখে আরও খানিকটা ভয় পেয়ে পিছিয়ে যায় সে। হারুটোর বাঁধন আলগা করে একটু দূরে সরে দাঁড়ায়। তার চেনা নরম স্বভাবের মানুষটার চোখ দুটো রক্ত লাল হয়ে রয়েছে। তার রাগের প্রতিফলনে তার কপালের দুটি রগের ওঠানামা এবং ঘন ঘন জোরালো নিঃশ্বাস আরও তীব্র হয়ে উঠছে। কিন্তু হঠাৎ এত রাগের কারণ কি হতে পারে সেটাই বুঝে উঠতে পারছে না সোরা। হঠাৎ হারুটোকে এমন অবস্থায় দেখে পরিস্থিতি বাগে আনতে খুব নরম গলায় সোরা বলে, আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো ওই ঘরের চাবি খোলার কথা বলবো না। তুমি শান্ত হয়ে যাও প্লিজ, আমার খুব ভয় করছে তোমাকে দেখে। প্লিজ শান্ত হয়ে যাও প্লিজ। মানুষ যতই রাগের বশীভূত হোক না কেন, ভালোবাসার কাছে সব রাগই গলে জল হয়ে যায়। হারুটো বেশিক্ষণ আর রেগে থাকতে পারে না। ধীরে ধীরে সোরাকে তার বুকে জড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে বলে, এই বাড়িতে ভালো থাকতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, আমাকেও চলতে হয়। সেই নিয়ম যদি কেউ ভেঙে দেয় তাহলে তার চরম বিপদ হতে পারে। প্লিজ আমার কথাটা মেনে চলো। একটা বাড়ি, সেটাও নিজের মালিকানায়, তা সত্ত্বেও নিয়মের ঘেরাটোপে কেন থাকতে হবে? আর সেই নিয়মগুলোই বা কি? এই নিয়ে দ্বন্দ্বে পড়ে যায় সোরা। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এবং সেই কারণ যথেষ্ট গুরুতর। সেদিনের পর থেকে তাদের মধুচন্দ্রিমায় অল্প হলেও বাধা সৃষ্টি হয়েছে। সোরা আর কিছুতেই আগের মতন স্বাভাবিক হতে পারছে না। তার চেনা হারুটোকে
কিছুতেই সে আর আগের মতো চিনতে পারছে না। কোথাও একটা ছন্দপতন ঘটেছে খুব বাজেভাবে। সেটা ঠিক কোথায় সেটাই খুঁজে পাচ্ছে না সোরা। অনেকবার হারুটোকে লুকিয়ে রনের সাথে কথা বলতে চেয়েছে সে, কিন্তু হারুটোর রাগের কথা মনে পড়ায় তার আর বিশেষ কিছু করার সাহস জোটে না। একদিন মাঝরাতে ঘুম ভেঙে সোরা টের পায় যে তার পাশে হারুটো নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন হারুটো ফেরে না, তখন কৌতূহলবশত পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে সোরা। দোতলার বাকি ঘরগুলো বাইরে থেকে দরজা বন্ধ দেখে সে বুঝতে পারে হারুটো দোতলায় নেই। আবছা অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলোর রেখার উপর ভরসা করে পেঁচানো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সোরা। কিছুক্ষণ এধার ওধার খোঁজার পর হারুটোকে সে দেখতে পায়। সে তখন ওই দক্ষিণ দিকের বন্ধ দরজার বাইরে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে তাকে দেখে একটুও বোঝা যাচ্ছে না যে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা, চোখের পলকও পড়ছে না তার। কিন্তু এই অসময়ে এই রহস্যময় দরজার বাইরে দাঁড়িয়ে সে কি করছে? খুব মৃদু কণ্ঠে ধীরে ধীরে সোরা তাকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া না পাওয়ায় অধৈর্য হয়ে প্রায় দৌড়ে তার কাছে এসে তার গায়ে একটা আলতো ধাক্কা দিয়ে আবারও তাকে ডাকে সোরা। হারুটো, হারুটো, কি হয়েছে তোমার? এখানে দাঁড়িয়ে থেকে কি করছো তুমি? কিন্তু ততক্ষণে হারুটো খুব বিরক্ত হয়ে তার দিকে ফিরে তাকিয়েছে। সেই দৃষ্টি অত্যন্ত ক্ষুব্ধ, নিষ্ঠুর, যেন এক্ষুনি সোরাকে ভস্ম করে দিতে পারে সেই দৃষ্টি। হারুটো দাঁতে দাঁত ঘষে সোরার গলা টিপে ধরে, প্রায় চিৎকার করে বলে, আমার বাড়িতে আমি যা খুশি করতে পারি, তাতে কার কি বলার আছে? আমি কাউকে কোনো জবাব দেব না। এই, তুমি কি আমাকে ফলো করছো? যদি তাই হয় তাহলে তোমাকেও আমি শেষ করে দেব। আই উইল কিল ইউ। হ্যাঁ, আই উইল কিল ইউ। মাঝরাতে ফাঁকা বাড়ির দেওয়ালে হারুটোর প্রত্যেকটা কথা প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে। ঘরের মধ্যে হারুটোর নিষ্ঠুর চিৎকার ছাড়া আর কিচ্ছু শোনা যায় না, কারণ ততক্ষণে সোরা জ্ঞান হারিয়েছে ভয়ে, উৎকণ্ঠায়, আতঙ্কে। এদিকে হারুটোর চিৎকারে রনের ঘুম ভেঙে যায়। সে মনে মনে বলে, আজই কি তবে সেই নিষ্ঠুর ঘটনার সাক্ষী আমাকে আরো একবার হতে হবে? আবার আমাকে অসহায় হয়ে চুপ করে দাঁড়িয়ে দেখতে হবে সবকিছু। হে ঈশ্বর, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কাঁদতে কাঁদতে প্রায় টলমলো পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে প্রাসাদের দিকে এগোতে থাকে সে। তার নিজের ঘরটা মূল প্রাসাদের থেকে খানিকটা দূরে। একটা টর্চ জ্বালিয়ে অস্থির পদক্ষেপ ফেলে সে ধীরে ধীরে এগিয়ে যায় প্রাসাদের প্রধান দরজার কাছে। সেখানে পৌঁছেই সে শুনতে পায় হারুটো খুব জোরে জোরে চিৎকার করলেও অপর প্রান্তে সোরার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। রন আর অপেক্ষা না করে দরজায় ধাক্কা মারতে থাকে, কিন্তু তাতে কোনো ফল হয় না। দরজা ভেতর থেকে বন্ধ, আর হারুটো তখনও নিজের মতো তোড়পে যাচ্ছে। তাই সে কোনো মতেই দরজা খুলে দেবে না। তাই রন বাড়ির পেছন দিকে চলে গিয়ে তার সাথে থাকা একটা চাবি নিয়ে সে দরজা খুলে ভেতরে ঢুকে আসে। ভেতরে ঢুকে এসে যে বীভৎস দৃশ্য সে দেখে তাতে তার রক্ত জমে যায়। এই বীভৎস ঘটনার সম্মুখীন সে আগেও হয়েছে, কিছু বছর আগে। তাই সে আর পারতপক্ষে এই বাড়ির ভেতরে প্রবেশ করে না। কিন্তু চোখের সামনে একটা জলজ্যান্ত প্রাণ খোয়া যাবে এটাই মানতে পারছিল না সে। তাই একরকম নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে ভেতরে চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় এক দানবীয় আকারে পরিণত হয়েছে হারুটো, আর সে তার হিংস্র হাতের মুঠোয় সজোরে গলা টিপে ধরে রয়েছে সোরার। সোরার নিথর দেহ দেখে মনে হয় তার ধরে আর প্রাণ নেই। নীল হয়ে গিয়েছে তার মুখ, ঠোঁটের এক পাশে কষ পড়েছে, মাথা নুয়ে পড়েছে তার,
রন আর দেরি না করে তার সাহস সঞ্চয় করে একটা ধাক্কা মারে হারুটোকে, কারণ ইতিহাসের পুনরাবৃত্তি আর সে হতে দেবে না। হঠাৎ ধাক্কা খাওয়ায় টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যায় হারুটো। নিজেকে সামলে নিতে বেশিক্ষণ লাগে না তার। মাটি থেকে উঠে দাঁড়াতে আরও বেশি হিংস্র হয়ে রনকে আঘাত করতে ছুটে আসে সে। তবে রন আগে থেকেই তৈরি ছিল, তাই সে সেই আঘাত বাঁচিয়ে হারুটোর মাথার পেছনে একটা ফুলদানি দিয়ে সজোরে আঘাত মারতেই সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। রন ছুটে গিয়ে সোরার নাড়ি পরীক্ষা করে দেখে তার এখনো প্রাণ রয়েছে। একটু সেবা করলেই কিছুক্ষণের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। সোরাকে মাটি থেকে খুব যত্ন করে তুলে নিয়ে সে তার শোয়ার ঘরে নিয়ে যায়, চোখে মুখে জল দেয়। তারপর রন তার নিজের স্ত্রীকে ডেকে একটু গরম দুধ খাওয়াতে বলে সোরাকে। সোরার দায়িত্ব নিজের স্ত্রীকে দিয়ে সে চলে আসে হারুটোর কাছে। এখন তারও সেবা শুশ্রূষার দরকার। হারুটো তখন অচেতন হয়ে পড়ে আসে মাটিতে। রন তার কাছে গিয়ে তাকেও খুব যত্ন করে পাজা কোলা করে তুলে সোফায় শুইয়ে দেয়। একটু আগের হিংস্রতা আর হারুটোর মুখের মধ্যে নেই। শান্ত স্নিগ্ধ মুখ তার। রন একটা দীর্ঘশ্বাস ফেলে। হারুটোর মাথার পেছনে যেখানে সে আঘাত করেছিল সেখানে পরীক্ষা করে দেখে রক্তপাত না হলেও বেশ ভালোই লেগেছে তার। জায়গাটা ফুলে গিয়েছে একদম। রান্নাঘর থেকে আইস ব্যাগ নিয়ে এসে হারুটোর মাথার ঠিক পেছন দিকে লাগাতে শুরু করে দেয় রন। আস্তে আস্তে তাকে ডাকতে থাকে। আসলে অনেক ছোট থেকে রন হারুটোকে দেখছে। প্রায় 20 বছর ধরে হারুটোর পরিবারের সাথে তার সম্পর্ক। বড্ড সহজ সরল প্রাণবন্ত ছেলে এই হারুটো। যতবার তারা ছুটিতেই বাড়িতে আসতো, রনের সাথে এই বাড়ির নানা জায়গায় ঘুরে বেড়াতো সে। কিন্তু হারুটো যত বড় হতে লাগলো, একটা অদ্ভুত বদল হয়ে যেতে লাগলো তার। ধীরে ধীরে এই বাড়িতে আসার পাট প্রায় উঠে গেল এই পরিবারের। রনের ভরসায় এই বাড়ি পড়ে থাকতো বছরের পর বছর। তারপর আবার বহু বছর পর হারুটো আসে আজ থেকে ঠিক 6 বছর আগে। আর প্রথম অঘটন ঘটে ঠিক সেই দিন। আরও একবারও এসেছিল হারুটো। সেদিন ভয়ে অঘটন আটকাতে পারেনি রন, কিন্তু আজ আর সে চুপ করে থাকতে পারেনি। পুরনো কথা মনে পড়তেই মনটা আবার ভারী হয়ে ওঠে রনের। আসলে এই হারুটো তো ভাগ্যের পরিহাসের শিকার। তবে এখন তাকে এই হারুটোকে সুস্থ করে তুলতে হবে, কারণ এরপর তার নিজের সাথে নিজের যা লড়াই হবে তার জন্য তাকে মনোবল জোগানো খুব প্রয়োজন। অল্প সেবা শুশ্রূষা করতেই জ্ঞান ফিরে আসে হারুটো। জ্ঞান ফিরতেই একটু ঘোরের মধ্যে থাকে সে। কিছুক্ষণ চুপ করে থেকে সব কিছু বোঝার চেষ্টা করে সে। তারপর ধরফর করে উঠে বসতেই মাথার পেছনে ব্যথা টের পায়। আবার কিছুক্ষণ চুপ করে থাকে। সম্ভবত তার মনে পড়ে যায় একটু আগে এখানে ঠিক কী ঘটনা ঘটেছিল। এদিকে রন একটু সাবধান হয়ে দূরে সরে দাঁড়ায়। তাকে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে হারুটো মাথা নিচু করে বসে থাকে। রন দূর থেকে লক্ষ্য করে তার দু চোখ দিয়ে অনবরত জল পড়ছে। রন বুঝতে পারে হারুটো ফিরে এসেছে নিজের মধ্যে, তাই অনুতাপের আগুনে সে জ্বলে যাচ্ছে। রন বুঝতে পারে এখন আর তার কোনো ভয় নেই। তাই সে আস্তে আস্তে তার কাছে আসতেই রনের দুহাত চেপে ধরে হারুটো কাঁদো কাঁদো গলায় বলে, আমি সোরাকে কি? তার কথা শেষ না করতে দিয়েই রন বলে, সে এখন ওপরে নিজের ঘরে ঘুমোচ্ছে। আমার স্ত্রী তার পরিচর্যা করছে। তুমি এখন এই সোফায় শুয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। কাল সকালে না হয় তার সাথে কথা বলে নিও। সোরা বেঁচে আছে জেনে হাফ ছেড়ে বাঁচলেও অনুতাপে অশান্তিতে হারুটো নিশ্চিন্তে একটুও স্থির হতে পারে না।
সে যা ঘৃণ্য কাজ করেছে তারপরেও কি সোরা আর তার সাথে থাকতে পারবে? কিন্তু সোরাকে সে কিভাবে বোঝাবে যে এই বাড়িতে আসলে, বিশেষ করে ওই দরজার কাছে গেলেই তার ওই রকম হিংস্রতা চেপে ধরে? সে নিজে থেকে কিছুই করে না তখন। সব জানা সত্ত্বেও বারবার তাকে এই বাড়িতে আবার ফিরে আসতে হয়। একটা অদ্ভুত টান অনুভব করে সে, যেন মনে হয় কেউ তাকে খুব আকুলভাবে ডাকছে এই বাড়ির অনেক গভীর থেকে। হারুটো কি বোঝাতে পারবে সোরাকে এইসব কথা? নাকি সোরা আদৌ তাকে বিশ্বাস করবে? নাকি তাকে ছেড়ে চলে যাবে চিরকালের মতো? অনেক বোঝানোর পরেও সোরা আর হারুটোর সাথে সংসার করতে নারাজ। সেটাই স্বাভাবিক। আর একটু পরে যদি রন এসে পৌঁছতো, তবে সে আর প্রাণে বেঁচে থাকতো না। এই রকম মানুষের সাথে সংসার করা যায় না। তাকে দেখলেই তো এখন তার ভয় করছে। তার সাথে সে কিভাবে এক ছাদের তলায় থাকবে? সত্যি বলতে নির্বিবাদী হারুটো শুধুই মুখ নিচু করে থেকে চোখ থেকে জল ফেলছে। সে জানে সোরা যা যা বলছে সব ঠিক। তাকে সে কোন মুখে আটকাবে? কোন মুখে তাকে ভরসা দেবে যে এই রকম আচরণ সে আর কোনোদিনও করবে না? যেখানে সে ভরসা সে নিজেই নিজেকে দিতে পারে না। সোরা যখন নিজের জামা কাপড় সব নিয়ে বেরিয়ে যেতে যাবে, ঠিক তখনই রন এসে তাকে আটকায়। তাকে খুব শান্ত গলায় বোঝায়, তুমি ওকে ছেড়ে চলে গেলে ওর মৃত্যু অবধি হতে পারে। তোমার ভালোবাসা ওকে আবার আগের মানুষ করতে পারবে, ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবে। তুমি ওকে ছেড়ে যেও না। ওকে না হলেও আমাকে ভরসা করে দেখো। ও যত হিংস্র হবে তুমি ওকে ততই ভালোবাসবে। তাছাড়া আমি তো রইলাম, তোমার সব দায়িত্ব আমার। আমি তোমাকে রক্ষা করব। শেষমেশ রনের কথার ওপর ভরসা করেই সোরা থেকে গেল সেখানে। যতই হোক আজ সে বেঁচে আছে এই রনের জন্যই। কাজেই তাকে অবিশ্বাস সে কেনই বা করবে? কিন্তু তাদের দাম্পত্যের মধ্যে একটা চির ধরে গিয়েছে, সেটা তারা দুজনেই বুঝতে পারে। এখন সময় ভরসা। সময় যদি সেই দূরত্ব মেটাতে পারে, তাহলেই আবার তারা তাদের দাম্পত্য জীবন নতুন করে শুরু করতে পারবে। বর্তমান যুগ এবং এই যুগের মানুষ সকলেই ভীষণ দ্রুত। সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলার উপায় তারা খুব ভালোই জানে। তাই সময়ের নিয়ম মেনেই অল্প অল্প কথা বলার থেকে আবার সোরা আর হারুটোর সম্পর্ক জোড়া লাগতে থাকে। আবার তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। এর মধ্যে রন আর তার স্ত্রী কেউই আর আসেন। তবে রন প্রত্যেক দিন বাইরে থেকে সোরার খোঁজ নিয়ে যায়। এত কিসের ভয় তাদের এই বাড়ির মধ্যে ঢোকার, সেটাই বুঝতে পারে না সোরা। আর যদি সত্যিই ভয়ের কিছু থেকে থাকে, তাহলে সেই মানুষটা তাকে কেন থেকে যেতে অনুরোধ জানালো? অনেক গোপন গল্প লুকিয়ে রয়েছে এই বাড়ির প্রত্যেকটি দেওয়ালে, এবং সেই সব গল্পের খোঁজ রয়েছে রনের কাছে। আর সেই সব গল্প যেদিন সোরা জানতে পারবে, ঠিক সেই দিনই সে বুঝতে পারবে কেন হারুটো অতটা বদলে গিয়েছিল সেই দিন। আর সেটা তাকে করতেই হবে, হারুটোর চোখ এড়িয়ে। কারণ এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা কোনো গোপন তথ্য প্রকাশ হোক, সেটা সে কোনো মতেই চাইবে না। এটাই সোরা এতদিনে ভালোই বুঝতে পেরেছে। একদিন হারুটোর অগোচরে বাড়ি থেকে বেরিয়ে সোজা রনের কোয়ার্টারে চলে আসে সোরা। সোরাকে দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়ে রন যে পারলে এক্ষুনি তাকে কোলে তুলে আবার ফিরিয়ে দিয়ে আসবে বাড়ির মধ্যে। কিন্তু আজ যখন সোরা সুযোগ পেয়েছে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার সে করেই ছাড়বে। এত সহজে হার মানার পাত্রী সে নয়। রনকে শান্ত হতে বলে সোরা কোনো ভনিতা না করে একদম সোজাসুজি প্রশ্ন করে, হারুটো সেদিন অমনভাবে বদলে গিয়েছিল কেন? কেন আপনি বা আমাকে এত জোর করে থেকে যেতে বললেন? কেন বললেন ওকে আরও ভালোবাসতে?
আমাকে আমাকে এইসব প্রশ্নের উত্তর পেতেই হবে। আপনি যখন আমার সব দায়িত্ব নিয়েছেন, আমাকে বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন, তখন আপনি আমাকে এইসব প্রশ্নের উত্তর দিয়ে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলুন। আমি আমি সত্যিই বুঝতে পারছি না, একটা সহজ সরল মানুষ হঠাৎ করে অতটা হিংস্র কিভাবে হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ আমাকে বলুন, চুপ করে থাকবেন না, আমাকে বলুন সব কিছু। রন খুব অস্বস্তিতে পড়ে যায়। খুব সন্তর্পণে চারিদিক দেখতে থাকে সে। তারপর আস্তে আস্তে অনুরোধের সুরে সোরাকে বলে, সে সেদিন অতটা রেগে গিয়েছিল কেন সেটা আমি কিভাবে জানবো বলো? এখন তুমি এখান থেকে প্লিজ চলে যাও। শুধু এটুকু মনে রেখো, ওর পাশে তুমি থেকো। হারুটো মানুষটা মোটেই খারাপ নয়। প্লিজ চলে যাও এখান থেকে, তুমি চলে গেলেই তোমার মঙ্গল। কিন্তু এত সহজে কি আর সোরার হাত থেকে মুক্তি পাওয়া যায়? সে নাছোড় হয়ে রনকে পীড়াপিড়ি করতে থাকে। একসময় রন বাধ্য হয়ে তাকে এই বাড়ির গুপ্ত রহস্য ফাঁস করে দেওয়ার জন্য উদ্যত হয়। কিন্তু মুখ খোলার আগেই রন দেখতে পায় তার ঘরের দরজায় হারুটো দাঁড়িয়ে আছে। তার চোখে আবারও ফিরে এসেছে সেই হিংস্রতা, সেই বীভৎসতা। ভয় পেয়ে চুপ করে যায় রন। তোতলাতে তোতলাতে সে বলে, আমি আমি কিছুই জানি না। তুমি 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 ফিরে যাও। আমি সত্যি জানি না কিছু, ফিরে যাও তুমি। হঠাৎ রনের এমন পরিবর্তনে অবাক হয়ে ফিরে তাকাতেই দরজায় হারুটোকে দেখে সোরা। আবার তার চোখে সেই রাতের হিংস্রতা দেখে চমকে ওঠে সোরা। ভয়ে তার প্রাণ কেঁপে ওঠে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে যায় হারুটো। আর কোনো হিংস্রতা তার চোখে থাকে না। ফিরে আসে তার স্বভাবসিদ্ধ সরলতা। খুব সহজ গলায় সে বলে, আমি কাজ শেষ করে তোমাকে বাড়ির মধ্যে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে এলাম। মনে হচ্ছিল তুমি রনের কোয়ার্টারে থাকতে পারো। তা তোমাদের গল্প করা হয়েছে নাকি আমি একা ফিরে যাব? তুমি কি পরে আসবে? যদিও তার কথাগুলো খুব স্বাভাবিক এবং ভালো করে বলা, তবুও কোথাও গিয়ে একটা ভয় সঞ্চার করার জন্য যথেষ্ট। রন একটা ঢোক গিলে বলে, না না, ওনার সাথে আবার কি গল্প? উনি মালকিন। উনি এসেছিলেন একটু সবজি বাজার যেতে হবে, কয়েকটা জিনিস আনতে হবে সেটা বলতে। হয়ে গেছে বলা। আপনি যান ম্যাডাম, আমি নিয়ে আসবো সব সময় মতো। এখন যান আপনি। রন যে বেশ ভয় পেয়েছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। সোরা তার কাছে ঠিক কী জানার জন্য এসেছিল সেটাও সে হারুটোকে জানতে দিতে চায় না। সেটাও বোঝা গেল তার বানানো মিথ্যে শুনে। সত্যি বলতে এই মুহূর্তে হারুটোর কথায় বা ব্যবহারে কোনো তীব্র হিংস্রতা না থাকলেও একটা ঠান্ডা হিংস্রতা তার চোখের গভীরে রয়েছে। আর সেটা যেন অন্যদের কোনো ক্ষতি না করে, সেই কারণেই রনের এই ব্যবহার। সোরা আর কোনো জোরাজুরি করল না। সে বুঝতে পারল আজ আর তার কোনো কথাই জানার অবকাশ নেই। অগত্যা হারুটোর সাথে বাড়ির ভেতরে ফিরে এলো সে। কিন্তু ফিরে আসার পর আবার সোরাকে ভয়টা গ্রাস করতে লাগলো। সে বুঝতে পারল হারুটোর কথার অবাধ্যতা করলে এইবার তার চরম ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে বেশ কয়েকদিন মোটামুটি শান্তিপূর্ণভাবেই কেটে গেল তাদের। কোনো রকম অশান্তি আর হলো না। তবে সোরা আর হারুটোর মধ্যে দূরত্ব কিন্তু বাড়তেই লাগলো ক্রমশ। তারা এক ঘরে থেকেও পাশাপাশি থেকেও তাদের মধ্যে বৃহৎ দূরত্বের আন্দাজ তারা দুজনেই করতে পারছিল। হারুটো বুঝতে পারছিল যে আবার কোন ফাঁকতালে সব কথা জানতে আবার সোরা ছুটে যাবে রনের কাছে। এখন যতটা কম কথা বলা সম্ভব ততটাই কম কথা বলে সোরা আর হারুটো। রাতের খাবার শেষ করে সোরা নিজের শোয়ার ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়ে। হারুটোর অফিসের কাজ তখনও খানিক বাকি। কাজ শেষ করে তার নিজের ঘরে যেতে আরও ঘণ্টাখানেক কেটে যায়। সে যখন তার নিজের ঘরে গিয়ে পৌঁছয় তখন সোরা ঘুমিয়ে পড়েছে।
ঘুমন্ত সোরার মুখের দিকে চেয়ে একটু মায়া হয় তার। এমন সুন্দর ফুটফুটে নরম মনের একটা মেয়েকে কি চরম আঘাতটাই না হেনেছিল সে সেদিন। চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর নিজেও যখন তার পাশে শুয়ে পড়তে যাবে, ঠিক তখন আবার হারুটো বুঝতে পারে তার ভেতরের হিংস্র জন্তুটা আবার যেন সজাগ হতে চাইছে। আর সেই জন্তু যখন সজাগ হয়ে যায় তখন তাকে আটকানোর ক্ষমতা তার নিজেরও থাকে না। এটাই হয়েছিল সেই দিন। সেই জন্তুটাকে তখন নিয়ন্ত্রণ করে অন্য কেউ, আর সে সবসময় আড়ালে থেকেই সেটা করে। এই রোগের কবল থেকে কোনোদিন মুক্তি পাবে না হারুটো। এখনো যখন তার নিজের বোঝার ক্ষমতা রয়েছে তখন এই সুযোগে সোরার কাছ থেকে সরে যেতে হবে, না হলে আজ সে সোরাকে মেরেই ফেলবে হয়তো। একটা ভয়ঙ্কর কাঁপুনি অনুভব করে হারুটো নিজের মনের মধ্যে। কাঁপতে কাঁপতে একসময় সত্যি সে তার নিজের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে সোরার নরম শরীরটার উপর। মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সোরার গায়ের জামা কাপড়। এক পাশবিক যৌন উন্মাদনায় নিংড়ে নিতে থাকে সোরাকে। ভয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে সোরা, আর ঠিক ততটাই স্বতঃস্ফূর্ত হয়ে তাকে আরও গ্রাস করতে থাকে হারুটো। একসময় যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারায় সোরা, আর ঠিক সেই মুহূর্তে আবারও অনুতাপের আগুনে পুড়তে থাকে হারুটো। নিজে হাতে স্ত্রীকে সেবা শুশ্রূষা করে শুয়ে দেয় বিছানায়। বারবার তার কাছে ক্ষমা চায় সে। ঘটনার ভয়াবহতায় সোরার বোধশক্তি লোপ পেয়েছে মনে হয়। বিহ্বল হয়ে তাকিয়ে থাকে সে শুধু। সোরা শুধু এইটুকু বুঝতে পারে যে এই হারুটোর থেকে তার কোনো দিন মুক্তি হবে না। এই ভালো খারাপের দোলাচলে থাকতে থাকতে একসময় কোনো চরম আঘাতে তার মৃত্যুই হবে। কিন্তু হারুটোকে কি এই সমস্যার থেকে বের করে আনার কোনো উপায় নেই? হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য তার এমন হচ্ছে। ভালোভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। কিন্তু যতদিন তারা এই বাড়িতে আসেনি ততদিন তো হারুটোর মধ্যে এমন কোনো অসুবিধা দেখেনি সোরা। তাহলে কি আসল অসুবিধে এই বাড়িতেই আছে? চিন্তা ভাবনায় তালগোল পাকিয়ে যায় সোরা। শারীরিক এবং মানসিক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে সে। সেই রাতের ঘটনার পর কেটে যায় আরও কয়েকদিন। সোরা কোনোভাবেই আর স্বাভাবিক থাকতে পারে না। হারুটো কিন্তু বদলে যেতে থাকে দিন দিন। প্রতিনিয়ত তার হিংস্রতা বাড়তে থাকে একটু একটু করে, এবং আগের মতো করে সে আর অনুতপ্ত হয় না। সোরা বহুবার এই বাড়ি থেকে পালাবার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু প্রত্যেকবার হারুটো তার সামনে এসে তার সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এর মধ্যে রনের সাথে অনেকবার সে কথাও বলতে চেয়েছে, কিন্তু তার কাছেও পৌঁছানো যায়নি, বা পৌঁছানো গেলেও রন তাকে বারবার একই কথা বলেছে যে ওকে ভালোবেসে দেখো, দরকার হলে ওর সামনে নতুন কিছু সৃষ্টি করে দেখো, ও আবার নিজস্বতা ফিরে পাবে। রনের এমন কথার মানে কি হতে পারে সেটা এতটুকুও বুঝতে পারেনি সোরা। সে শুধু চুপ করে থেকে সময়ের অপেক্ষা করেছে, আর তার ভালোবাসার মানুষটিকে ধীরে ধীরে বদলে যেতে দেখেছে। এখন রাতে সে ঘুমিয়ে পড়তে ভয় পায়। মনে হয় তার ঘুমের ঘোরে যদি হারুটো তার ওপর হামলা চালায় এবং তার প্রাণ নিয়ে নেয় তাহলে কি হবে? ভয়ে উৎকণ্ঠায় খাওয়া ঘুম বর্জন করে সোরা। দিনের পর দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। ডাক্তার দেখানোর কথা সে ভয়ে বলতে পারে না হারুটোকে। একদিন রাতে তার শোয়ার ঘরে যখন আধশোয়া হয়ে খুব কষ্ট করে জেগে বসে আছে সোরা, ঠিক সেই সময় হারুটো সেখানে এসে তাকে হুকুম দিয়ে বলে, জেগে জেগে বসে আছো কেন? এক্ষুনি ঘুমিয়ে পড়ো বলছি। 5 মিনিটের মধ্যে তুমি ঘুমিয়ে পড়বে। আমি যেন না দেখি যে তুমি জেগে বসে আছো। ভালোবাসার মানুষ শাসন করলে বড় ভালো লাগে, তবে অবশ্যই সেটা যদি ভালোবাসার শাসন হয়। এমন জোর জুলুমের শাসন কি আর ঘুম আনে?
নাকি ঘুম তাড়িয়ে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে সোরা পাশ ফিরে শুয়ে পড়ে। কথাগুলো বলেই হারুটো ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ বাদে সে আবারও ফিরে আসে। সোরা অনেক চেষ্টা করেও নিশ্চিন্ত মনে ঘুমোতে পারে না। চোখ বন্ধ করে শুধু ঘুমিয়ে পড়ার নাটক করছে মাত্র। আসলে হারুটোর নির্দেশ পালন না করার মতো মনের সাহস আর তার নেই। হারুটো ঘরে আসার পর সোরা আরও সতর্ক হয়ে আরও জোরে চোখ বন্ধ করে শুয়ে থাকে। ঘরের মধ্যেই হাঁটা চলার আওয়াজে সোরা টের পায় পুরো ঘরে অস্থির পদক্ষেপে হেঁটে চলে বেড়াচ্ছে হারুটো। একসময় হাঁটা চলার শব্দ বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে হারুটোর শরীরটা সোরার পাশে এসে থেমে যায়। হারুটো শুয়ে পড়েছে ঠিক তার পাশেই। ভয়ে দম আটকে আসতে থাকে সোরার। তবুও যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে সে তার শ্বাস প্রশ্বাস। এতটুকু নড়াচড়া না করে পাথর হয়ে শুয়ে থাকে সোরা। কিন্তু কিছুক্ষণ বাদে সে বুঝতে পারে যে হারুটো আবার নড়াচড়া শুরু করেছে। তাহলে কি আবার তার উপর ওই পৈশাচিক আঘাত আনবে হারুটো? পরক্ষণে সোরা টের পায় হারুটো তার হাত দিয়ে সোরার চোখের চারিপাশে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করে যে তার চোখ বন্ধ আছে না খোলা। সোরা আরও জোরে চোখ টিপে বন্ধ করে রাখে। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে যখন হারুটো নিশ্চিত হয়ে যায় যে সোরা সত্যিই ঘুমিয়ে পড়েছে, একটা পৈশাচিক হাসিতে প্রায় লুটিয়ে পড়ে হারুটো। তার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি জেগে ওঠে যে এখন সেই তার স্ত্রীর ঘুম নিয়ন্ত্রণ করতে পারছে। তারপর বিছানা থেকে উঠে আবার বিক্ষিপ্ত পায়চারি করে সে ঘর থেকে বেরিয়ে গেল। আর পেছনে খুব জোরে দরজা বন্ধ করে গেল সে। তারপরও বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর খুব সাবধানে চোখ খুলে দেওয়ালে থাকা ঘড়িতে সময় দেখে সোরা। রাত তখন গভীর, 2টো বাজে তখন। এই এত রাতে না ঘুমিয়ে কোথায় চলে গেল হারুটো? তবে তার চেয়েও বেশি যেটা নিয়ে সোরা ভয় পেয়েছে সেটা হলো হারুটোর হাত। হারুটো যখন আঙুল দিয়ে পরীক্ষা করছিল যে সে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে, তখনই সোরা এক ভয়ঙ্কর পরিবর্তন বুঝতে পেরেছে হারুটোর মধ্যে। তার হাত অত্যন্ত রুক্ষ হয়ে গিয়েছে। এমনকি তার হাতের আঙুলে কোনোদিন এত বড় ধারালো নখ সে দেখেনি। কিন্তু আজ হঠাৎ এমন ভয়ঙ্কর ধারালো নখ কখন হলো তার? আরও ভয় পেয়ে যায় সোরা। সে বুঝতে পারে তার মৃত্যু স্থির হয়ে গিয়েছে হারুটোর হাতে। সেদিন সারা রাত আর ঘুমোতে পারেনি সোরা। হারুটো আর ঘরে ফিরে আসেনি। তবুও নিজের মনের ভয় কাটিয়ে হারুটো কোথায় এবং সে কি করছে এটা দেখার জন্য বাইরে যাওয়ারও সাহস পায়নি সে। ভোর হওয়া অবধি চুপ করে শুধু চোখ বন্ধ করে শুয়ে থেকেছে মাত্র। ভোরের আলো ফুটতেই ঘর থেকে বেরিয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। বাড়ির সব জায়গায় খুঁজেও যখন সে হারুটোকে কোথাও খুঁজে পায় না, তখন সে বাধ্য হয়ে দক্ষিণ দিকের সেই বন্ধ দরজার সামনে চলে আসে। যেই দরজা খোলা নিয়ে তার আর হারুটোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দরজা আজ সম্পূর্ণ খোলা দেখে বেশ অবাক হয়ে যায় সোরা। সে ঠিক করতে পারে না ওই ঘরের মধ্যে কি হারুটো এখন রয়েছে নাকি অন্য কোথাও। সোরার কি তাকে ওই ঘরে খুঁজতে যাওয়া উচিত হবে? কিন্তু হারুটো তার সাথে আগে যা যা করেছে সেই সব কিছু মনে করে সোরা আর সাহস পেল না। সোরা দরজার বাইরে থেকে হারুটোকে অনেকবার ডাকার পরও সে যখন সাড়া দিল না, তখন সোরা বাধ্য হয়ে রনের কোয়ার্টারে চলে যায়। রনকে জানায় গত রাতে হারুটোর ঘরে না ফেরার কথা, আর এখন ওই ঘরের দরজা খোলা দেখেও তার ভেতর থেকে হারুটোর কোনো সাড়া শব্দ না আসার কথা। কিন্তু হারুটোর চেহারায় যে বদল সোরা লক্ষ্য করেছে সেটা সে খুব সাবধানে গোপন করে যায়। যতই হোক হারুটো তার স্বামী,
আর সে এখনো তাকে ভালোবাসে। সব শুনে রন কপালে হাত দিয়ে বসে পড়ে, বিড়বিড় করে বলে, আর কি তাকে খুঁজে পাওয়া যাবে? তাকে কি আর সুস্থ করা সম্ভব হবে? আর কি তাকে সুস্থ করা সম্ভব হবে? রনের কথা শুনে এবার খুব রেগে যায় সোরা। সে রনের জামার কলার চেপে ধরে বলে, যখন জানতেন যে হারুটো বিপদের মধ্যে আছে, তাহলে আমাকে আগে থেকে জানাননি কেন? আপনাকে কতবার জিজ্ঞেস করেছি সমস্যাটা কোথায়। আপনি আমাকে শুধু বলেছেন ওকে ভালোবাসতে হবে অনেক। কেন কেন আমাকে বললেন না কিছু? আমি ওকে ছাড়া এবার বাঁচবো কিভাবে? কান্নায় ভেঙে পড়ে সোরা। তার কান্না দেখে খারাপ লাগে রনের। সে বোঝাতে পারে না এর আগে সে যদি কিছু বলতো তাহলে সে আর সোরা কেউই প্রাণে বাঁচত না। তবে এবার তাকে সব কিছু খুলে বলতে হবে, বলতেই হবে। হারুটোর যা খারাপ হওয়ার হয়ে গিয়েছে তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা হয়তো সম্ভব নয়, কিন্তু সে যদি চুপ করে থাকে তাহলে সোরার জীবন সংশয় হতে পারে। তবে সবার আগে হারুটোকে বাঁচানোর একবার শেষ চেষ্টা তাকে করতেই হবে। ঘরের ভেতর ঢুকে একবার হারুটোকে ফেরানো যায় কিনা সেটা ভেবেই রন বলে, আমি তোমাকে সব বলবো, তবে তার আগে চলো গিয়ে দেখি হারুটোকে ঘর থেকে বের করা যায় কিনা। কিন্তু তার কথা শেষ না হতেই একটা ভয়ঙ্কর হুঙ্কার শোনা যায় বাড়ির ভেতর থেকে। সেই হুঙ্কার এতটাই ভয়ঙ্কর যে প্রাণ কেঁপে উঠল রন আর সোরার। দূর থেকেও বুঝতে পারল যে হারুটো ওই ঘর থেকে বেরিয়ে গিয়েছে এবং বেরিয়ে বাড়ির মধ্যে সোরাকে না দেখতে পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এমন চেঁচামেচি করছে। এরপর সোরাকে দেখতে পেয়ে যে কি ভয়ঙ্কর আঘাত সে তাকে করতে পারে সেই আশঙ্কা করে ভয়ে ফ্যাকাশে হয়ে যায় সোরা। এমন হুঙ্কারের সামনে দাঁড়ানোর মনোবল আর তার নেই। রনের ঘরের মধ্যেই কাঁদতে কাঁদতে সে বসে পড়ে। এদিকে রন বুঝতে পারে যে এই মুহূর্তে যদি সোরাকে হারুটো না পায় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। কথাটা মনে হতেই সে সোরাকে বলে, শোনো, তুমি এক্ষুনি ফিরে যাও, আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি ভয় পেও না, আমি রয়েছি ঠিক তোমার পেছনেই। কিন্তু ভয় পেয়ে তুমি তার কাছে না গেলে আরো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আমার কথা শোনো, তাকে একমাত্র ভালোবাসলেই ফেরানো যাবে। রনের কথার ভরসা পেয়ে তার সাথে ধীরে ধীরে বাড়ির মধ্যে গিয়ে ঢোকে সোরা। সেখানে গিয়ে হারুটোর ভয়ঙ্কর চেহারা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না সে। ভয় পেয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে সে। তার উদ্ভ্রান্তের মতো চিৎকারে আর হারুটোর হুঙ্কারে বাড়ির প্রত্যেকটি দেওয়াল কেঁপে ওঠে। রন বুঝতে পারে ভয়ঙ্কর বিপদ তাদের সামনে। এই মুহূর্তে কাউকে থামানো ভীষণ দরকার। হারুটোকে থামানো মোটেও সহজ কাজ নয়। তাই সে সোরাকে খুব ধীরে ধীরে বলতে থাকে, চুপ করো, ভয় পেও না। তুমি যত ভয় পাবে ও আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। শান্ত হও, ওকে ভালোবাসো, ওকে জিজ্ঞাসা করো ওর কি প্রয়োজন। বেশ কিছুক্ষণ বোঝানোর পর সোরা তার চিৎকার থামিয়ে কাঁপতে কাঁপতে বলে, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি তোমাকে বাড়ির কোথাও খুঁজে না পেয়ে রনের ঘরে গিয়েছিলাম তোমার খোঁজ করতে। এতটা রেগে যেও না। তোমার কি কিছু প্রয়োজন? তোমার কিছু প্রয়োজন? আমাকে বলো সেটা। সোরার এমন শান্ত এবং উষ্ণ ব্যবহারে খানিক শান্ত হয় হারুটো। তবুও দাঁতে দাঁত চেপে সে বলে, খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। 10 মিনিটের মধ্যে খাবার টেবিলে আমার জন্য খাবার এনে দাও। সম্মতি জানিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে যায় সোরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ভেবে রন ফিরে আসে তার কোয়ার্টারে। তবে সোরা মনে খানিকটা আশার আলো দেখতে পায়। হয়তো রনের কথাই ঠিক, ওকে ভালোবাসলে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নতুন উদ্যমে হারুটোর জন্য রান্না করতে থাকে সোরা। কিন্তু 10 মিনিট বললেই কি আর 10 মিনিটে রান্না হয়? 10 মিনিট পেরিয়ে যেতেই আবার হারুটোর ভয়ঙ্কর হুঙ্কার শোনা যায়। রান্নাঘর থেকেই যতটা সম্ভব শান্ত হয়ে উত্তর দিতে থাকে সোরা,
হারুটোকে আরো কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে বলে সে। কিন্তু হঠাৎ করে হারুটো এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে যা কিছু হয়েছে, যতটুকু রান্না হয়েছে সেসব নিয়ে ডাইনিং টেবিলে হাজির হয় সোরা। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে যায় সোরা। যেইখানে একটু আগে হারুটো বসেছিল সেখানে এখন হারুটো নেই, বরং তার জায়গায় একটা কুৎসিত ভয়ঙ্কর মানুষ বসে রয়েছে। অথচ সে হারুটোর মতো স্বরে তার মতোই হুঙ্কার ছাড়ছে। সোরাকে দেখতে পেয়ে সেই মানুষটা ক্ষিপ্তভাবে তার দিকে এগিয়ে এসে তার চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, খাবার আনতে এত দেরি হচ্ছে কেন তোমার? কি চাও? তোমাকে আমি আমার খাবার করে খেয়ে নি? হারুটোর কথায় আরো ভয় পেয়ে যায় সোরা। গত রাতে হারুটোর চেহারার হিংস্রতার বদলের কথা মনে পড়ে যায় তার। তবে কি হারুটো তার নিজস্ব সুন্দর কোমলতা চিরকালের জন্য হারিয়ে ফেলল? তাই হবে, নইলে এই হিংস্র মানুষটি কিভাবে হারুটোর মতো করে কথা বলছে? হারুটোকে কি তবে আর ফিরিয়ে আনা যাবে না? সোরাকে চুপ করে থাকতে দেখে আরও রেগে যায় বদলে যাওয়া হারুটো। সে সোরাকে একটা মোক্ষম আঘাত করে বলে, আজ তোকে আমি শেষ করে ফেলবো। আজ তুই আমার হাতেই প্রাণ হারাবি। সমস্ত শালীনতা বর্জন করে কটূক্তি করতে থাকে হারুটো তার নিজের স্ত্রীকে। তারপর তার বদলে যাওয়া হিংস্র হাতের আঁচড়ে সোরার হাত থেকে এক খাবলা মাংস ছিঁড়ে নিয়ে তার চোখের সামনেই সে সেটাকে খেয়ে নেয়। ক্ষতস্থানের যন্ত্রণার চেয়ে ঘটনার অস্বাভাবিকতায় ঘাবড়ে গিয়ে আবার চিৎকার করতে থাকে সোরা। ততোধিক জোরেই হুঙ্কার ছাড়তে থাকে হারুটো। সেই চিৎকার আর হুঙ্কারে ভয় পেয়ে রন আবার ছুটে যায় প্রাসাদের দিকে। কোনো তীব্র বিপদ যে ঘটেছে সে সেটা বুঝতে পেরে জোরে দৌড়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত সোরাকে দেখতে পেয়ে তার বুঝতে বাকি থাকে না যে অঘটন যা ঘটার ঘটে গিয়েছে। এখন কোনো সৃষ্টি একমাত্র এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে। এদিকে হারুটো যখন সোরাকে আরও একবার তার বদলে যাওয়া হিংস্র ধারালো নখ দিয়ে মোক্ষম আঘাত করতে উদ্যত হয়, ঠিক তখন প্রায় চোখ বন্ধ করে দয়া ভিক্ষা করতে করতে অসহায়ভাবে সোরা হারুটোকে বলে, আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। আমাকে মেরে ফেললে তুমি তুমি দুজনকে মেরে ফেলবে। আমি প্রেগনেন্ট, আমার গর্ভে তোমার সন্তান রয়েছে হারুটো। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। রন অবাক হলেও নিশ্চিন্ত হয় এটা ভেবে যে নতুন প্রাণের সৃষ্টি এই বিনাশ থেকে রক্ষা করবে। আর তার ধারণা সম্পূর্ণ সত্যি। হারুটো কথাটা শুনে থেমে যায়। হুঙ্কারের বদলে সে এখন হাহাকার করতে থাকে। কিন্তু হারুটোর হিংস্রতা এখন এতটাই তীব্র হয়ে গিয়েছে যে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে যায় তার পক্ষে। সে আবারও সোরাকে আঘাত করতে ছুটে যায়। কিছুটা এগিয়ে আবারও থামে হারুটো। তারপর একটা ঘর ঘর শব্দ করে সে বলে, I am sorry. আমি হেরে গেলাম। এই কথাগুলো বলেই তার ধারালো নখ তার নিজের গলায় ঢুকিয়ে দেয় হারুটো। নিমিষের মধ্যেই ছটফট করতে করতে তার শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। মারা যায় হারুটো। তার প্রাণবিহীন দেহে আবারও তার শান্ত স্নিগ্ধ মুখটা ফিরে আসে। ঘটনার পরিণতি এতটাই আকস্মিক এবং ভয়ঙ্কর হয় যে কোনো কিছু বোঝার আগেই সব কিছু ঘটে যায়। হারুটো আর নেই বুঝতে পেরে ভীষণ ভেঙে পড়ে সোরা। রন চেয়েছিল কোনো কিছু সৃষ্টি হোক এবং হারুটোর নিষ্ঠুরতা হেরে যাক, তবে এই পরিণতি সেও চায়নি। কিন্তু মানুষের হাতে আর কতটুকুই থাকে? সবই তো ভাগ্যের নিয়ন্ত্রণে হয়। পরিণতি যতই কঠিন হোক না কেন, মেনে তাকে নিতেই হবে। হারুটোর জীবন এইভাবে শেষ হওয়া নির্ধারিত ছিল, তাই এটা যতই বেদনাদায়ক হোক না কেন তাদের এটা মেনে নিতেই হবে। শেষকৃত্য সম্পন্ন করে
চুপ করে বসে থাকে সোরা। আজ এই অভিশপ্ত বাড়ি ছেড়ে চিরকালের মতো সে চলে যাবে, আর কোনোদিনও সে ফিরে আসবে না এখানে। এমনকি তার সন্তানকে সে কোনোদিনও এই বাড়ির খবর অবধি দেবে না। এই অভিশপ্ত বাড়ি তার সুখের সংসার চিরকালের মতো শেষ করে দিয়েছে। এই বাড়ি চিরকালের মতো কেড়ে নিয়েছে তার ভালোবাসার মানুষটিকে। সোরার এসব ভাবনার মাঝেই রন তার পায়ের কাছে এসে মুখ নিচু করে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রন ধীরে ধীরে তাকে বলে, এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমার এই বাড়ি সম্পর্কে কিছু কথা জেনে যাওয়া উচিত। কেন হারুটোর সাথে এই ঘটনা ঘটল, আর হারুটোর আগের 2 জন স্ত্রীর মতো সে কেন মারা গেল না, উল্টে হারুটো নিজেই শেষ হয়ে গেল, এইসব তোমার জানা দরকার। রনের কথায় অবাক হয়ে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সোরা। এই প্রথম সে জানতে পারল যে সে ছাড়াও হারুটোর আরও কোনো স্ত্রী ছিল। এই কথা তাকে কোনোদিনও বলেনি হারুটো। তবে কি তাদের সম্পর্কটা শুরু থেকেই মিথ্যের ওপর গড়ে উঠেছিল, তাই সেটা এভাবে শেষ হয়ে গেল? তার মনের কথা বুঝতে পেরে রন খুব শান্ত গলায় বলে, ওকে ভুল বুঝো না। হারুটোকে আমি ছোট থেকে চিনতাম। ওর মতো সহজ সরল মানুষ খুব কম হয়। ও শুধু ভাগ্যের ফেরে বদলে গিয়েছিল আমাদের চোখের সামনে। তোমাকে সব বললে তুমি ঠিক বুঝতে পারবে। যেই ঘরটা সবসময় তালা বন্ধ থাকে, সেই ঘরের ভেতর একটা গোপন সুড়ঙ্গ রয়েছে। এই বাড়িটা যখন হারুটোর বাবা কিনেছিলেন তখন থেকেই ছিল। সত্যি বলতে সেই সুড়ঙ্গ পথ কারুর নজরে পড়েনি হারুটো ছাড়া। সে তখন ওই বছর 18-র যুবক। অজানাকে জানার প্রবল ইচ্ছে তখন তার সারা শরীরে, কিন্তু তার মধ্যে বদল ঘটে ওই সুড়ঙ্গ আবিষ্কারের পর থেকেই। আস্তে আস্তে তার মধ্যে একটা হিংস্রতা চেপে বসে। সব সময় নয়, মাঝে মাঝে কেমন বদলে যেতে শুরু করলো। আর সময় পেলেই ওই ঘরের মধ্যে ঢুকে ওই সুড়ঙ্গের রাস্তা খোলার প্রবল চেষ্টা করত, কারণ রাস্তাটি একটি বিশালাকার পাথর দিয়ে আটকানো ছিল। আর যখন সে ওই চেষ্টা করত, ঠিক তখনই তার মধ্যে অসুরের শক্তি দেখা যেত। সে হিংস্র হয়ে উঠত। হারুটোর বাবা মা ওকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারা নানা রকম ডাক্তার দেখিয়েও তার এই সমস্যার সমাধান করতে পারে না। একজন ট্যারট কার্ড রিডারকে একদিন ওর বাবা এই বাড়িতে নিয়ে এলে তিনি সব পরীক্ষা করে যে তথ্য আমাদের জানান, সেটা এই যুগে বিশ্বাস করা সত্যি কঠিন। তবে আমাদের সামনে বদলে যাওয়া হারুটো যখন উপস্থিত, সেখানে সেই তথ্য বিশ্বাস কি না করে থাকা যায়। তিনি জানান যে ইজানামি আর ইজনাগির উপাখ্যান অনুযায়ী যে সুড়ঙ্গ পথ আটকে দিয়েছিল ইজনাগি, যাতে হিংস্র ইজনামি এই পৃথিবীতে এসে তার ধ্বংসলীলা না করতে পারে, সেই সুড়ঙ্গ আবিষ্কার করেছে হারুটো। তবে তার মধ্যে ইজনামির ধ্বংসাত্মক বৈশিষ্ট্য দেখা দিয়েছে বিধাতার ইচ্ছে অনুযায়ী। এই বর্তমান যুগে সে ইজনামির প্রতিনিধি, আর সে যখন ইজনামির প্রতিনিধি, তখন সেই ভারসাম্য বজায় রাখতে একজন নিশ্চয়ই আছে, ইজনাগির প্রতিনিধি হিসেবে। তার সাথে বিয়ে হলেই হারুটোকে রক্ষা করা সম্ভব হবে। তারপর থেকে সে নিজেই খুঁজতে থাকে তার সঙ্গিনী। তবে আগের 2 জন কেউ তার ধ্বংসলীলার থেকে বাঁচতে পারেনি, কারণ তারা সৃষ্টি করতে পারেনি। তুমি হারুটোর সন্তান নিজের গর্ভে ধারণ করে সৃষ্টি করতে পেরেছ, তাই তুমি নিজে বেঁচেছ আর তাকেও বাঁচিয়েছ। কারণ তার সেই অভিশপ্ত জীবন শেষ না হলে নতুন জীবন সে কোনোদিন শুরু করতে পারত না। তুমি নিজেকে দোষ দিও না, এসবই বিধাতার ইচ্ছে। তুমি শুধু নিমিত্ত মাত্র। শুধু এটুকু যেন তুমি এই পৃথিবীতে এসেছ সৃষ্টি করতে। কথাগুলো বলে
চুপ করে বসে থাকে দুজনেই। সত্যি পৃথিবীতে কতই না অদ্ভুত ঘটনা ঘটে প্রতিদিন, যার কোনো ব্যাখ্যা করা সাধারণ মানুষের পক্ষে একেবারে অসম্ভব। এও এমনই এক ঘটনা। ভাগ্যের নিয়ন্ত্রণে শুধু তারা জড়িয়ে পড়েছে এই ঘটনায়। তারা আসলে আগে থেকে ঠিক করে রাখা অভিনেতা অভিনেত্রী, যার নির্দেশনা করেছে স্বয়ং ঈশ্বর। তবে এখনো সবসময় এমনভাবেই শুভ অশুভের ভারসাম্য, সৃষ্টি আর ধ্বংসের ভারসাম্য বজায় থাকে। তাই আজও সৃষ্টি হয় ধ্বংসের পরেও। শেষ হলো লেখিকা কনক বসুর কলমে ইজা নামির ক্ষোভ। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে হারুটোর চরিত্রে সৌম্যদীপ, রনের চরিত্রে মৈনাক এবং সোরার চরিত্রে অর্পিতা। পোস্টার ডিজাইনে টিম পিক্সেলের থেকে সৌভিক, শব্দ সংযোজনে সুদেশনা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক, গল্পের নাট্যরূপ প্রদানে উমা। আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। তবে আজ চলি, ফিরে আসবো আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে।